নমস্কার। আজ আমি পূর্বোক্ত গল্প ব্রিজের উপর রাত দুটোর পরবর্তী পর্বের রিভিউ দিতে চলেছি। প্রথম পর্বে আমরা জানতে পেরেছি তিন বন্ধু অভি সাহা, রাজা ভৌমিক, অলোক নন্দী রাতে সিনেমা দেখে ফিরে আসার সময় জাম্বুগিরি ব্রিজের কাছাকাছি আসতেই অলোকের সাইকেল খারাপ হয়ে যায়। টর্চের আলোয় তারা এমন কিছু বীভৎস দেখে ফেলে যা দেখে তারা ভয় পেয়ে অনন্তবাবুর বেলগাছের তলায় এসে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আমরা আসি পরবর্তী পর্বে। 8 ঘন্টা কেটে যাওয়ার পর তাদের চেতন ফিরে আসছে না দেখে অনন্তবাবু ও তার স্ত্রী ঘাবড়ে যান। রাত তখন 3টে বাজে। আশেপাশে কোনো প্রতিবেশী নেই। প্রতিবেশীর বাড়ি যেতে হলে 1-2 বিঘা জমি পেরিয়ে যেতে হবে। এত রাতে যাওয়া সম্ভব নয় দেখে তারা ঠিক করলেন ভোর হলে প্রতিবেশীদের কাছে সাহায্য চেয়ে এই 3 কিশোরদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করিয়ে দেবেন। কারণ তাদের বাড়ি থেকে শহর অনেক দূর, যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নয়, আর তাদের ছেলেও বাড়িতে নেই। তাই তারা রীতিমতো বাইরে বসে এই 3জন ছেলের জ্ঞান ফিরে আসার অপেক্ষা করলেন। ভোর হয়ে আসে। ইতিমধ্যে রাজা ও অলোকের জ্ঞান ফিরে আসে। ভয়ে চিৎকার করে ওঠে তারা। তা শুনে অনন্তবাবু ও তার স্ত্রী হতভম্ব হয়ে যান। বহু কষ্টে দুজনকে শান্ত করে জানতে পারেন ব্রিজের ধারে তারা রাতের অন্ধকারে এক বীভৎস মন্দহীন শরীর তাদের দিকে যেন ধেয়ে আসছে। সেই দেখে তারা 3জন প্রাণপণে ছুটে পালায়। তারপর কি হয়েছিল তারা জানে না। অনন্তবাবু তাদের পরিচয় ও বাড়ির ঠিকানা জানতে চায় এবং অভিকে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসেন। গত রাতের কথা শুনে অনন্তবাবু বলেন এই ঘটনা একা শুধু তাদের সাথেই ঘটেনি, আরও অনেকজনের সাথেই ঘটেছে। তাদের মধ্যে কেউ বেঁচে আছেন, কেউ বা বাঁচতে পারেনি। অনন্তবাবু আরও জানান নারায়ণ পাল বলে কোনো এক ব্যক্তি ছিলেন এই গ্রামে। তার 2 ছেলে, বড় ছেলে গিরিশ ও ছোট ছেলে ভানু। গিরিশ তার পিতার ন্যায় শান্ত ভদ্র, কিন্তু ভানু একেবারে উল্টো, জুয়া খেলায় মত্ত। বেশ কিছুদিন পর নারায়ণবাবু হৃদরোগে আক্রান্ত হলে ঠিক করলেন 2 ছেলের মধ্যে জমি ভাগ করে দেবেন। বড় ছেলেকে 5 বিঘে জমি আর ছোট ছেলেকে 7 বিঘে জমি লিখে যান। ছোট ছেলে ভানু দিনে দিনে জুয়া খেলায় সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলে। একদিন বড় ছেলে গিরিশ জমি চাষ করতে গেলে একজন লোক এসে তাকে বাধা দেয়, জানায় এই জমি তাদের। গিরিশ জানায় এটা তার পিতৃ সম্পত্তি। এ নিয়ে বচসা শুরু হলে সে জানতে পারে ভানু গিরিশের এই জমি উক্ত ব্যক্তিকে বিক্রি করে দিয়েছে। শুনে গিরিশ খুব রেগে যায় ভানুর ওপর। ভানুর সাথে গিরিশের বচসা বাঁধে। বচসা এত তীব্র হয় যে একসময় ভানু হাতের পাশে থাকা একটা দা দিয়ে এক প্রহারে গিরিশের শিরচ্ছেদ করে দেয়। যাতে কেউ কোনো সন্দেহ না করে, তাই সে তাদেরই জমিতে গিরিশের শিরবিহীন দেহ পুঁতে দেয়। খবর সারা পাড়ায় ছড়িয়ে গেলে পুলিশ এত বড় জমি কোথায় দেহ পোঁতা আছে তা খুঁজতে ব্যর্থ হয়। পরে একদিন এক মাছ বিক্রেতা দেখে কুকুর এসে জমিতে কিছু খুঁজছে। এটা দেখতে পেয়ে আরও কিছু লোক জড়ো হয় এবং তারা পুলিশকে খবর দেয়। পুলিশও সেই স্থান তল্লাশি করে গিরিশের দেহ উদ্ধার করে। একথা বলে অনন্তবাবু জানালো যে যেদিন গিরিশের মৃত্যু হয়েছিল সেই দিন নাকি অমাবস্যা তিথি ছিল, আর গতকালও ছিল অমাবস্যা। তাই তারা মনে হয় দেখতে পেয়েছিল সেই গিরিশের দেহ কি। সে আরও জানায় একদিন তার বড় ছেলে গৌতম কলকাতায় পড়াশোনা করত। ট্রেন লেট হওয়ার কারণে সে জাম্বুগিরি ব্রিজ পেরিয়ে বাড়ি ফিরছিল রাত 2টোয়। সেদিনও ছিল নাকি অমাবস্যা। গৌতম বাড়ির ক্ষেতের সামনে পড়েছিল অচেতন অবস্থায়। পরদিন দেখেন যে তার ছেলে মৃত। এইসব বলার পর অনন্তবাবু কাঁদতে থাকেন। চোখের জল মুছতে মুছতে বলেন এই ঘটনা যাদের সাথে তাদের কেউ কেউ মারা যায়, কেউ বা বেঁচে থাকেন। হাসপাতাল থেকে খবর আসে অভি মারা গেছে। 3 জনের বাড়ির লোক ইতিমধ্যেই অনন্তবাবুর বাড়িতে এসে উপস্থিত হন। এখানেই গল্পের সমাপ্তি। লেখিকা গল্পের শুরুতেই জানান এটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। গল্পটি 3 পর্বে লেখা হয়েছে। আমার গল্পটা ভালোই লেগেছে। প্রথম পর্বে গল্পটা যতটা রহস্যজনক মনে হয়েছিল, ক্লাইম্যাক্সটা ঠিক ততটা মানদণ্ডে উপস্থাপন করা হয়নি। ভেবেছিলাম গল্পটা বেশ জমে উঠবে, তবুও ঠিকঠাকই আছে। গল্পের কিছু কিছু জায়গা আমার মনে হয় একটু অন্যরকম হলে আর একটু বেশি উৎকৃষ্ট হতে পারত। যেমন ভানু তার দাদা গিরিশকে হত্যা করে পালিয়ে গেছে, এক্ষেত্রে পুলিশের ভূমিকা সেইভাবে উপস্থাপন করাই হয়নি।
মূলত গিরিশের আত্মা কারো কোনো ক্ষতি করেনি, শুধুমাত্র ভয় পেয়ে সেই সব ব্যক্তিবর্গের হার্ট ব্লকেজে মারা গেছে। সুতরাং ভূতের ভূমিকা এখানে অনেকটা কম এবং ঘটনাটা অনেকটা বাস্তবধর্মী। কিন্তু তা সত্ত্বেও সম্পূর্ণ বিচার করলে দেখা যাবে গল্পটি রচনার ক্ষেত্রে একটি ভৌতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তা পাঠকের খুবই ভালো লাগবে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন গল্পের রিভিউ পেতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।